শুভ সন্ধ্যা দর্শক, অনেকদিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আমি শেখ সাইফুর রহমান। আমরা আজকে কথা বলবো আসাদ সাত্তারের সাথে। তবে তার আগে একটু বলি যে আপনারা জানেন আমাদের এই পডকাস্টের নাম হচ্ছে দি আদার ওয়ে রাউন্ড। আমরা এইখানে কথা বলি বিভিন্ন ডিজাইনারদের সাথে, ডিজাইন নিয়ে কাজ করেন কিংবা ফ্যাশন ইন্ডাস্ট্রি ইনসাইডার যারা, তাদের সাথে আমরা কথা বলি। আমরা আজকে কথা বলবো আসাদ সাত্তারের সাথে, একেবারে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি। আপনারা তাকে জানেন, নামে চিনেন, হয়তো অনেকে চিনেন না, তবে তাকে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন আরকা স্টুডিওর প্রতিষ্ঠাতা এবং একই সাথে বাংলাদেশে গত বছর থেকে যে ফ্যাশন উইকটা শুরু হয়েছে এবং যেটা আগামী কাল আবার শুরু হবে, যেটা সামার, আরকা ফ্যাশন উইক সামার 2024। এই আরকা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার। তিনি কাপড় পছন্দ করেন, ভালোবাসেন এবং তিনি দুটো ব্র্যান্ডও লঞ্চ করেছেন গতবারে যখন আরকা ফ্যাশন উইক হয়েছিল, একটা আমি, একটা কাঁঠাল। এবারও আরকা ফ্যাশন উইকে আমরা তার এই দুটো ব্র্যান্ডের ক্রিয়েশন দেখব। আসাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তার আসাদ, আপনাকে আমাদের এই পডকাস্টে স্বাগত। থ্যাংক ইউ সাইফুর ভাই, আমাকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য, এই ওয়ান্ডারফুল প্ল্যাটফর্মে আপনাদের সাথে কথা বলার জন্য। আসাদ, আপনাকে একটু জানিয়ে রাখি, এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে ডিআইবি, ডিজাইন ইন বাংলাদেশ। এটা একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটার প্রতিষ্ঠাতা হচ্ছে রোকেয়া আহমেদ পূর্ণা। সে ইজ এ ভেরি ট্যালেন্টেড ডিজাইনার এবং আপনি হয়তো শুনেছেন তার ডিজাইন করা একটা একটা স্নিকার, যেটা ইউরোপে, বাংলাদেশে ডিজাইন ইন বাংলাদেশ অ্যান্ড মেড ইন ইউরোপ। এবং এটা মার্কেটেড বাই এ জার্মান কোম্পানি। এবং ওইটার ইন্সপিরেশন ছিল কাঁঠাল। আপনার একটা ব্র্যান্ডের সাথে মিলে যাচ্ছে। তো কাঁঠাল আমাদের জাতীয় ফল। এবং আহ, তো আমরা এই প্ল্যাটফর্মে চেষ্টা করি যে বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলতে, যারা রিলেটেড টু দি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। এবং আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথের মধ্যে একটা ব্রিজ তৈরি করা। এবং আমি এইটা দিয়েই শুরু করি যে আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, সেইখানে এই যে একটা ব্রিজিং বিটুইন গ্লোবাল সাউথ এন্ড গ্লোবাল নর্থ, এইটা নিয়ে আপনার কোনো প্ল্যান আছে কিনা? সো অ্যাকচুয়ালি আমাদের গ্লোবাল সাউথ গ্লোবাল নর্থ বাংলাদেশের ভিতরে বলতে গেলে, রাইট? না, আমি ইন্টারন্যাশনালি মিন করছি যে বাইরের ডিজাইনারদের সাথে আমরা বাংলাদেশের ডিজাইনাররা কিভাবে কোলাবোরেট করতে পারি। দি মানে আদার পার্ট অফ দি হেমিস্ফিয়ার, হাউ ক্যান উই কোলাবোরেট উইথ দেম, উইথ আরকা অর দি আরকা স্টুডিও, হাউএভার। রাইট। যেমন আরকার যখন ফরমেশনটা হলো, ওই সময়টা আমরা খুবই একটা কনসিয়াস ডিসিশন নিয়েছিলাম যে আমরা আরকার সাথে কোনো জিওগ্রাফির নামটা ঢুকাবো না। ইউজুয়ালি ফ্যাশন উইকটা হয়, বাংলাদেশ ফ্যাশন উইক হতে পারে, ঢাকা ফ্যাশন উইক হতে পারে, প্যারিস ফ্যাশন উইক হতে পারে, ফ্রান্স ফ্যাশন উইক হতে পারে। আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা কোনো একটা জিওগ্রাফিটা টাইন করব না। Because আমরা চাচ্ছি যে ফ্যাশন তো আসলে একটা গ্লোবাল ফেনোমেনন। এটা শুধু একটা জিওগ্রাফির সাথে আমরা টাই করতে চাই না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চাই যে আমাদের রুটসটা আমরা না ভুলি। এর জন্য আমরা নামটাই দিয়েছি আরকা, উইচ ইজ দ্য রুট ফ্রম দ্য সংস্কৃত ওয়ার্ড উইচ মিনস দ্য সান। সো আমরা চাই যে আরকা একটা নিউট্রাল প্ল্যাটফর্ম লাইক আ সান, অ্যান্ড এটার আশেপাশে অনেকগুলি নিজের একটা প্ল্যানেট, ব্র্যান্ড বলেন, ডিজাইনার বলেন, নিজের ফিজিক্স, নিজের কেমিস্ট্রি নিয়ে, সানের ওয়ার্মটা নিয়ে, গ্র্যাভিটিটা নিয়ে ঘুরবে, বাট ইন্ডিপেন্ডেন্ট হবে। সো আমরা আশা করি যে আমাদের এই প্ল্যাটফর্মটা নিয়ে আমরা এই গ্যাপটা ব্রিজ করতে পারবো, যেটা আমাদের ট্রেডিশনাল ফ্যাব্রিক্স প্লাস আমাদের ইয়াং ডিজাইনার্স অ্যান্ড দিস নিউ ফ্রন্টিয়ার অফ ফ্যাশন, যেটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখতেছি। বিকজ আমরা এখন একটা গ্লোবালিস্ট ওয়ার্ল্ডে ঢুকেছি। সো আমরা যদি গ্লোবালিস্ট ওয়ার্ল্ড অ্যান্ড মডার্ন ফ্যাশনটা ইগনোর করি, and আমরা যদি আমাদের নিজের ফ্যাশন আর নিজের কালচারটা না ইনকর্পোরেট করতে পারি, তাহলে আসলে আমাদের নিজের কালচারটাই লস্ট হয়ে যাবে। আরকা ফ্যাশন উইক এবারও অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকাল থেকে শুরু হবে এবং অনেক কার্যক্রম আছে। তো এইটা যদি একটু দর্শকদের সাথে শেয়ার করতেন যে এই আরকা ফ্যাশন উইক সামার 2024টা কি হচ্ছে, সেখানে অনেকের আগ্রহ আছে। তরুণ ডিজাইনাররাও জানতে চায় যে আসলে কি হচ্ছে। সো আরকা ফ্যাশন উইক সামার 2024, এটা ডেটসটা হবে জুন 13 থেকে 16। অ্যান্ড এই ইভেন্টটা হচ্ছে সেকেন্ড এডিশন আরকা ফ্যাশন উইকের। অ্যান্ড এবার আমাদের নতুন কি হচ্ছে আমি বলি। আমাদের লাস্ট যে ইভেন্ট ছিল, খুবই সাকসেসফুল একটা ইভেন্ট ছিল। আমরা ওই সাকসেসটা আরো ভালোভাবে কিভাবে আমরা নামাইতে পারি, প্লাস আমরা এটাতে কয়েকটা এডিশনাল কয়েকটা জিনিস এবার এনেছি। একটা হচ্ছে আমাদের কয়েকটা সেমিনার প্যানেলস আমরা দিয়েছি এবার। প্যানেল কনভারসেশনস হবে। এটা আমাদের 5টা টোটাল টপিক হবে।
এখানে টপিক্সটা হচ্ছে রেঞ্জিং ফ্রম আর্টিসানাল টাঙ্গাইলের তাঁত, যেমন আমরা একটা প্রজেক্টও করছি, এটা নিয়ে আমি একটুখানি আলাপ করব। প্লাস আমাদের এখানে আদার টপিক্স আছে ফ্রম পলিসি অ্যান্ড রিটেল টু অল দ্য ওয়ে টু এডুকেশন। সো এখানে আমরা খুব থট প্রভোকিং কোয়েশ্চেন্স অ্যান্ড কনভারসেশনস করতে চাই ইন্ডাস্ট্রি লিডার্স নিয়ে অ্যাক্রস দি এন্টায়ার সাপ্লাই চেইন, যেটা আমরা ফিল করি অনেক সময় এই কনভারসেশনটা অ্যাক্রস দ্য সাপ্লাই চেইন হয় না। সো উই হোপ যে এটার থেকে খুব ফ্রুটফুল কোনো কনভারসেশনস বের হবে, যেটা দিয়ে হোপফুলি লং টার্মে দে ক্যান বি সাম সর্ট অফ ইম্প্যাক্ট এস ওয়েল। আদার দেন দিস, আমরা এবছর একটা নতুন প্রজেক্ট করেছি। আমাদের আর্ট গ্যালারি যে এরিয়াটা আছে আলোকিতে, ওখানে একটা এক্সিবিশন হচ্ছে আমাদের টাঙ্গাইল এক্সিবিশন, ওয়ার আমরা একটা প্রজেক্ট করছি যেখানে আমরা 7টা থেকে 8টা artists from different mediums. Some of them are photographers, some of them are people who work with fabric, some of them are musicians. ওদেরকে আমরা নিয়ে গেছি টু দ্য রিজন অফ টাঙ্গাইল। ওখানে আমরা ইন্টারাক্ট করেছি উইথ সাম অফ দ্য লোকাল উইভার্স যারা আছে, যারা তাঁতের কাজটা করে, লোকাল কমিউনিটির সাথে। অ্যান্ড আমরা আসলে টাঙ্গাইলের স্টোরিটা, হেরিটেজটা, হিস্ট্রিটা, প্লাস যে আজকে যা হচ্ছে, প্লাস দ্য কনভারসেশনস অ্যারাউন্ড কিভাবে টাঙ্গাইলে এটা হারিয়ে যাচ্ছে, এটা আমরা হাইলাইট করার জন্য আমরা একটা এক্সিবিশন করছি, where all of the artists will display something that they have created ওনাদের মিডিয়াম থেকে। সো এটা আমাদের 12 তারিখে আমাদের একটা ওপেনিং হবে, অ্যান্ড 13 থেকে 16 তারিখ পর্যন্ত সবাই আরকা ফ্যাশন উইকে যারা আসবে এটা দেখতে পারবে। অ্যান্ড এটার মেইন রিজনটা ছিল যে আমরা আরকা ফ্যাশন উইকে আমরা বলি যে আমরা খুব চাচ্ছি যে আমরা কন্টেম্পোরারি ফ্যাশন নিয়ে আগাবো, বিকজ আমরা দেখলাম যে বাংলাদেশে আসলে কন্টেম্পোরারি ফ্যাশন নিয়ে কোনো কাজ হচ্ছিল না, অপরচুনিটি ছিল না ফর ডিজাইনার্স টু শোকেস সামথিং নিউ অ্যান্ড ইনোভেটিভ। সো আমরা কিন্তু অ্যাট দ্য সেম টাইম চাই যে আমাদের কালচারটা, হেরিটেজটা না ভুলি আমরা, বিকজ আমাদের যদি হেরিটেজটাই ভুলে যাই, এটা আমাদেরই বিগেস্ট লস। বিকজ আমাদের বিগেস্ট কম্পারেটিভ অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমাদের খুব একটা রিচ হিস্ট্রি ইন সার্টেন ক্রাফটস, ইন সার্টেন ফ্যাব্রিক্স, ইন সার্টেন উইভস। এটা যদি আমরা নিয়ে আমাদের মডার্ন কোনো কন্টেম্পোরারি ইনোভেশনের সাথে একটা ফিউশন করতে পারি, দ্যাট ইজ সামথিং যে ফ্লেভারটা আসলে ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না। অ্যান্ড এটা অলরেডি অন্য কয়েকটা দেশ করেছে খুব ভালোভাবে। আমার প্রশ্নটা হলো, আমাদের এত রিচ হিস্ট্রি, দ্য হোল রিজন অফ বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ, সো ইফ উই ক্যান সাকসেসফুলি ডু দিস, আমার মনে হয় বাংলাদেশি ফ্যাশন আমরা শুধু বলবো না যে মেড ইন বাংলাদেশ, আমরা বলবো ডিজাইনড ইন বাংলাদেশ। আপনার কথা জানলাম এবং আমরা আসলে জানি যে মানে অনেক কিছুই ঘটছে এবং টাঙ্গাইলের ফ্যাব্রিক নিয়ে একটা কিউ থাকছে, একটা ফ্যাশন কিউ, কিউরেটেড কিউ থাকছে। সেটাও একটা অ্যাডেড জিনিস যে ওখানে দর্শকরা দেখবে যে না আমরা আসলে মানে আমাদের যেসব হেরিটেজ টেক্সটাইল আছে সেইগুলো দিয়ে শুধু একদম একেবারে ট্রেডিশনালি শাড়ি না, শাড়ির বদলে অন্যান্য কাপড় চোপড় তৈরি করা যায় এবং যেগুলো আমরা প্রেজেন্ট করতে পারি। এবং আপনি যেটা বললেন যে আসলে আমাদের এই হেরিটেজটাকে আসলে মানে বিশ্বের অন্যান্য দেশের কাছে তুলে ধরা, এইটাই আসলে উদ্দেশ্য। এবং আরকা অবশ্যই সেই কাজটা খুব ভালোভাবে করছে আমার মনে হয়, কারণ গত ফ্যাশন উইকটা আমার দেখার সুযোগ হয়েছে, এবারও আমি খুব কাছ থেকে দেখছি। তো এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। আর ডিজাইন ইন বাংলাদেশের কথা বললেন, আমাদের প্ল্যাটফর্মটাও আসলে সেই একই জিনিসটাকেই প্রচার করতে যাচ্ছে যে বাংলাদেশ আসলে শুধু তৈরি করে না, বাংলাদেশের ডিজাইনও হয়। একটা জিনিস বলি যে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তো অনেক ধরনের মানুষ আছে, অনেকভাবে আমরা ইন্সপায়ার হচ্ছি। তো এই ইন্ডাস্ট্রি নিয়ে আসলে আপনি কি ভাবছেন, বা আপনি যা দেখলেন এতদিনে সেটা মানে হোয়াট ইজ ইউর এক্সপেরিয়েন্স অ্যাকচুয়ালি অ্যাজ এ ফ্যাশন ইন্ডাস্ট্রি ইনসাইডার, ইয়াং ইনসাইডার? অ্যাকচুয়ালি আমি যা দেখলাম ইজ দ্যাট আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক স্কোপ আছে, অনেক অপরচুনিটি আছে। বিকজ আমরা যদি একটা একটা লজিক্যাল অর ইভেন গ্লোবালিস্ট পয়েন্ট থেকে দেখি, ওর ডেভেলপমেন্ট পয়েন্ট থেকে দেখি, যে একটা দেশ যখন নিজেকে ডেভেলপ করে, ইউনো ফ্যাশন জিনিসটা সবসময় শুরু হয় উইথ আর্টিসানাল হ্যান্ড উইভিং অর হ্যান্ড প্রোডাক্টস। ওখান থেকে ইভলভ হয়ে ইন্ডাস্ট্রিতে চলে আসে একটা জায়গাতে যেখানে ইম্পোর্টেড ফ্যাব্রিক্স আনা হয়, ইম্পোর্টেড ফ্যাব্রিক নিয়ে মেবি গার্মেন্ট বানানো হয়। ওটার পর থেকে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ হয় যেখানে নিজের ফ্যাব্রিকটা তৈরি করা হয়, নিজের সুতাটা সুতাটা তৈরি করা হয়, অ্যান্ড দিস ইজ এক্সপোর্টেড। এটার পর থেকে কি হয়, আমাদের হাই স্কিল কয়েকটা ফ্যাব্রিক্সও তৈরি করা হয়। অ্যান্ড এটার পর দ্য নেক্সট ফাইনাল কনক্লুশন ইজ দ্যাট নিজের ফ্যাশন ইন্ডাস্ট্রিটা, নিজের ব্র্যান্ডস বলেন, ডিজাইনার্স বলেন, এটার একটা ম্যাচুরিটি চলে আসে। সো আই থিঙ্ক আমাদের যেমন গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা আছে, এটা আমাদের অলরেডি একটু মোর হাই ভ্যালিউ গুডসে চলে গেছে। সো আমরা এখন একটা নেক্সট স্টেপে চলে আসতেছি,
যেখানে আমাদের লোকাল ব্র্যান্ডস, লোকাল ডিজাইনার্সের জন্য হিউজ অপরচুনিটি আছে। অ্যান্ড এই অপরচুনিটিটা ভালো ক্যাপচার করার জন্য আমাদের একটু একটা ফ্যাশন কনসেপ্টের কালচারটা একটু ক্রিয়েট করতে হবে বাংলাদেশে। গ্লোবালি স্প্রিং সামার বলে একটা সিজন হয়, অটম উইন্টার বলে একটা সিজন হয়। বাংলাদেশে আসলে সিজনটা বলা যায় দুইটাই সিজন হয় শপিংয়ে, একটা হয় ঈদ, আরেকটা হয় ঈদ। সো দে আর দ্য সেম সিজন অ্যান্ড দে আর ভেরি আমাদের এখানে বেসিক্যালি আমরা খুবই ফেস্টিভ ওরিয়েন্টেড ফ্যাশন ট্রেন্ডে আছি আর কি। ইয়েস, অ্যান্ড ওটাও একটা মজা। জি। কিন্তু ওটার উপরে আমরা কিভাবে নতুন সিজনসটা আনতে পারি, একটা লিমিটেশনটা অবশ্যই হচ্ছে যে আমাদের সিজনালিটি ওয়াইজ, ইয়েস উই হ্যাভ মেনি সিজনস ইন বাংলাদেশ, আমরা তো অলওয়েজ উই টক অ্যাবাউট দিস, বাট কুল টু হট টেম্পারেচারটা যদি এত বেশি ভ্যারিয়েন্স হয় না, এখানে একটু লিমিটেশন থাকতে পারে। বাট আই বিলিভ ইট ইজ গুড ফর দ্য ফ্যাশন ইন্ডাস্ট্রি, ইট ইজ গুড ফর দ্য কনজিউমার অ্যান্ড রিটেল সাইড থেকে এজ ওয়েল। আমরা যদি ফ্যাশন উইকস কনসেপ্টটা নিয়ে যদি সব ব্র্যান্ড, রিটেলার, ডিজাইনার্স, কনজিউমার্স একটা সিজন পায় না দুইটা সিজন পায় বছরে, যেখানে ওই সময়ের মধ্যে কালেকশন বের করবে, ওই সময়ের মধ্যে একটা ড্রাইভ দিবে টু ক্রিয়েট অ্যাটেনশন, এটা আসলে all around the all around all stakeholders will be able to feel some benefit there. ওকে। এবং আমার মনে হচ্ছে যে আরকা সেই প্ল্যাটফর্মটা তৈরি করতে যাচ্ছে, ইয়েস, মানে সবার আমরা জন্য। আমরা চাই যে আমরা এই মানে কনজিউমার বিহেভিয়ারটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, বিকজ আমরা যদি চিন্তা করি অল টাইপ অফ বিহেভিয়ার ইজ সামথিং দ্যাট ইজ ফর্ম থ্রু কালচার। সো আমরা যদি এই কালচারটা ক্রিয়েট করতে পারি, আমরা যদি কনজিউমারদের, ডিজাইনারদের ইমাজিনেশনটা, এক্সাইটমেন্টটা আনতে পারি যে এই সিজনে প্রতি বছর আমরা মার্চ মার্চ মেতে আমরা, নাহলে ফেব্রুয়ারি মান্থে আমরা স্প্রিং সামার বের করব, না হলে আমরা অক্টোবর নভেম্বরে আমরা অটোম উইন্টার বের করব, then this culture can be created. আমি একটু আবার ওই ডিজাইন ইন বাংলাদেশের কথায় ফিরে যাই, যে যেহেতু ডিজাইন ইন বাংলাদেশ একটা ফাউন্ডেশন, তারা তাদের মতো করে কাজ করছে, অবশ্যই সেখানে বাংলাদেশকে ইন্টারন্যাশনালি তুলে ধরা বা এই কোলাবোরেশন ইত্যাদি নিয়ে কাজ করছে। আহ, আরকাও ঠিক একই মানে মোটো নিয়ে এগোচ্ছে। তো এই দুই জায়গায় আমরা মানে একটা প্ল্যাটফর্মে আসতে পারি কিনা, মানে আমাদের মধ্যে একটা কোলাবোরেশন হওয়া সম্ভব কিনা, ডিআইবি এন্ড আরকা। রাইট, সাইফ ভাই প্রথম কোয়েশ্চেনের পার্টটা একটু কেটে আসছিল, আপনি যদি হ্যাঁ, প্রথম আমি পার্ট করতে পারেন। ওকে, আমি বলছি যে আমি আবার একটু ডিআইবি নিয়ে কথা বলি, মানে ডিজাইন ইন বাংলাদেশ সেই প্ল্যাটফর্ম বা এই ফাউন্ডেশনটাও মানে বাংলাদেশ নিয়ে কথা বলছে, বাংলাদেশের সাথে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন নিয়ে কথা বলছে বা কাজ করার চেষ্টা করছে। আর কাউ ঠিক একইভাবে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট এবং ডিজাইন ইন বাংলাদেশ নিয়েই ভাবছে। তো এই আমরা নিজেদের মধ্যে কোনো কোলাবোরেশন করতে পারি কিনা, নিজেদের মধ্যে নতুন কিছু করতে পারি কিনা। অবশ্যই, আই থিঙ্ক কোলাবোরেশন ছাড়া তো আসলে প্রগ্রেস করা যায় না। সো আরকাতে আমাদের মটোটা হচ্ছে অলওয়েজ দ্যাট আমরা চাই যত বেশি কোলাবরেট করি আমরা উইথ অ্যাজ মেনি অর্গানাইজেশনস এস পসিবল, তাহলে আসলে ক্রিয়েটিভ পসিবিলিটিস বের হবে। তো সাইফার ভাই, এনি টাইম এনি আইডিয়াস অফ কোলাবোরেশন উই শুড এক্সচেঞ্জ। হ্যাঁ, এটা খুবই ইন্সপায়ারিং একটা বিষয়, নিশ্চয়ই ডিআইবি এবং তার যে প্রতিষ্ঠাতা রোকেয়া আহমেদ পূর্ণা, সেও ভাববে এবং একটা ভালো মানে একটা খুব ভালো একটা কোলাবোরেশন হতে পারে বা নতুন কিছু সৃষ্টি হতে পারে, এবং সেটা জন্য হয়তো আমরা মুখিয়ে থাকবো সবাই। How are you thinking about the collaboration for knowledge partnership for betterment of the fashion industry? সো সাইফার ভাই, আপনি তো নিজেও পার্ট অফ আরকা ফ্যাশন উইক, সো ইউ হ্যাভ আ লট অফ দিস আনসার্স এজ ওয়েল। ইউর গিভিং মি দ্য অপরচুনিটি টু স্পিক, থ্যাংক ইউ। কিন্তু আপনিও জানেন আমরা খুব কাজ করছি একসাথে, আপনিও এত বড় লিড নিচ্ছেন এখানে, টাঙ্গাইল প্রজেক্ট সাইডে আপনি লিড নিচ্ছেন, আপনিও আমাদের সেমিনার সাইডে লিড নিচ্ছেন, আমাদের এডুকেশন সেক্টর নিয়েও আমাদের একটা সেমিনার সেশন হচ্ছে, আমাদের টাঙ্গাইল তাঁত সেকশন নিয়ে একটা সেমিনার হচ্ছে, যেটা আই বিলিভ আপনিই মডারেট করছেন, ও একটা সাইটে আপনি একটা কিনোট স্পিচ দিচ্ছেন। সো আই থিঙ্ক আমরা ট্রাই করছি, আমরা এটা ফার্স্ট টাইম আরকা ফ্যাশন উইকে আমরা চিন্তা করলাম যে এবার আমরা এডুকেশন, নলেজ বিল্ডিং, শেয়ারিং এই পার্টটা কিভাবে নিয়ে আসতে পারি, অ্যান্ড হোপফুলি এটা জাস্ট একটা স্টার্ট। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, অ্যান্ড আমরা আশা করি যে আমরা আমাদের নেক্সট ইভেন্টস যেটা হবে আমরাও শিখবো কি ভালো হলো কি খারাপ হলো, and আমরাও আগে চিন্তা করব যে কিভাবে আমরা এটা আর একটু ফ্রুটফুলি করতে পারি। সো ওয়ান থিং ইজ নলেজ শেয়ারিং, বাট নেক্সট স্টেপ আমরা চিন্তা করব ডাউন দ্য ইয়ার্স টুগেদার ইজ দ্যাট এই নলেজ শেয়ারিংকে কিভাবে আমরা কোনো একটা পলিসি লেভেল নাহলে একটা হায়ার লেভেল, চেঞ্জ লেভেল কিভাবে আনতে পারি। আমরা একটা জিনিস দেখছি যে গতবারের অভিজ্ঞতা, গত আরকা ফ্যাশন উইকের অভিজ্ঞতা থেকে এবং এবারের
বা আমরা কাজ করতে গিয়ে যেগুলো দেখছি, তাতে করে একটা জায়গায় আমরা যে যাচ্ছি বা আরকা ফ্যাশনিক যে একটা জায়গায় যাচ্ছে, সেটা আমরা যারা কাছ থেকে দেখছি তারা বুঝতে পারছি। আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের ভাগ আছে, যেমন এথনিক ফ্যাশন ব্র্যান্ড আছে, কিছু ফিউশন ফ্যাশন ব্র্যান্ড আছে, কিছু অ্যাবসলিউট ওয়েস্টার্ন ফ্যাশন ব্র্যান্ড আছে। সো এরা কেউ কেউ যোগ দিচ্ছে, কেউ কেউ দিচ্ছে না। অনেকে হয়তো জানে না, বা অনেকে হয়তো জেনেও হয়তো এক ধরনের হয়তো একটু আড়ষ্ট যে আসবে কি আসবে না। তো ভবিষ্যতে আমরা এই হরাইজনটাকে কি করে বড় করতে পারি? রাইট। সো আই থিঙ্ক আমরা আরকাতে বলি যে আসলে আমরা তো সেলিব্রেট করব অল টাইপস অফ ফ্যাশন, অ্যাজ লং এজ আমরা ফ্যাশন থেকে কোনো কিছু দিচ্ছি একটা নিউ ব্রেথ। সো ইট ক্যান বি ট্রেডিশনাল ফ্যাশন, ইট ক্যান বি হেরিটেজ ফ্যাশন, বাট ওই হেরিটেজটাকে কিভাবে আমরা নতুনভাবে প্রেজেন্ট করতে পারি। বিকজ ফ্যাশন হচ্ছে একটা আর্ট ফর্ম। আমি বলতে লাইক করি যে ফ্যাশন হচ্ছে একটা গেটওয়ে আর্ট, মানে প্রথম আর্ট ফর্ম যেটা প্রতি মানুষ এমব্রেস করতে পারে, এটা দিয়েই আর্ট ওয়ার্ল্ডে ঢুকে, বিকজ ইট ইজ অ্যাক্সেসিবল টু এভরিওয়ান। সো উই ওয়ান্ট যে এটা থেকেই অল পিপল, অল টাইপস অফ ডিফারেন্ট ফ্যাশন ফর্মস আরকাতে আসতে পারে। বাট আমাদের অলওয়েজ আমরা পুশ করি যে ডু সামথিং নিউ, ডু সামথিং ডিফারেন্ট, যেটা কেউ করে নাই আগে। অ্যান্ড আমাদের একটা রুল আছে আরকাতে, আমরা সব ডিজাইনারদেরকে বলি, শুধু একটাই রুল হচ্ছে যে তোমাকে রানওয়েতে কোনো একটা রুল ভাঙতে হবে, মিনিং ইউ মাস্ট ডু সামথিং নিউ। আরেকটা জিনিস যেটা আরকার জন্য, মানে আরকার ক্ষেত্রে আমি খুব বলবো যে প্রশংসনীয়, সেটা হচ্ছে যে আরকা সাস্টেনেবিলিটিকে প্রমোট করছে। আরকা ফ্যাশনটাকে সবার মধ্যে ছড়ানো, মানে ডেমোক্রেটাইজেশন বলা হচ্ছে আর কি। সো ইটস আ ভেরি প্রেজোর্দি একটা বিষয়। আর একটা জিনিস, ইভেন আরকা স্লো ফ্যাশনকেও প্রমোট করছে। একটা ফ্যাশন উইকে এই ধরনের বিষয়গুলোর অ্যাডভোকেসি করা একটু রিস্কি কিনা, বা আরকা কোন পয়েন্ট অফ ভিউ থেকে এই কাজটা করছে? যদিও এটা এখন এভিডেন্ট, এই সময়ের বাস্তবতায় এগুলো খুবই প্রয়োজন, কিন্তু ফ্যাশন উইক গুলোতে আমরা ওইভাবে দেখি না, কিন্তু আরকা শুরু থেকে এই কাজটা করছে। মানে কিভাবে এটা আপনি নিলেন এবং এটা করার চিন্তা করলেন? রাইট। সো ফর মি পার্সোনালি, এটা আই বিলিভ এটা একটা মোরাল ইস্যু, এটা একটা এথিক্যাল ইস্যু। অ্যান্ড আই বিলিভ যে আমাদের ডিপেন্ডেন্স অন সাস্টেনেবিলিটি, আর কমিটমেন্ট টু সাস্টেনেবিলিটি হ্যাজ টু বি 100% অল দ্য টাইম। সো আমার আশাটা আছে, আমরা লাস্ট যেমন ফ্যাশন উইকটা ছিল সেখানে আমরা করেছিলাম, আমরা 10,000 কেজি অফ কার্বন আমরা সেভ করতে পেরেছিলাম। আমরা অনেকগুলা ইনিশিয়েটিভস করেছিলাম। আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করেছিলাম। আমরা প্রিন্টেড ব্যানার্স না করে আমরা আপসাইকেল ফ্যাব্রিকটা নিয়ে ওটার উপরেই আমরা প্রিন্ট করে আমরা ডিসপ্লে করেছিলাম। সো অল অফ দিস ইনিশিয়েটিভস দ্যাট উই টুক, আমরা রিসাইকেল পেপার নিয়েও কাজ করলাম, আমাদের যে টি শার্ট ইউজ করা হলো অর্গ্যানিক কটন ইউজ করা হলো। সো সব মিলিয়ে ইট ওয়াজ আ হিউজ সেভিং ফর আস। অ্যান্ড উই বিলিভ দ্যাট আলটিমেটলি এটা একটা ইটস নট যে এটা নিয়ে কোনো কিছু বলা উচিত যে ইট ওয়াজ আ বিগ ইনিশিয়েটিভ। সাস্টেনেবিলিটি হচ্ছে লিটল থিংস ইউ ডু দ্যাট অ্যাডস আপ। সো এটা হচ্ছে আসলে আমাদের কমিটমেন্ট। অ্যান্ড অবশ্যই এবার যেমন আমরা আলাপ করেছি যে আমরা যেহেতু সাস্টেনেবিলিটি নিয়ে অনেক কাজ করছি, এবার আরো স্ক্রুটনি থাকবে আমাদের উপর যে কিভাবে আসলে কি করছি। আমরা যে বলতেছি সাস্টেনেবিলিটি, মেবি এখানে একটা ডিজাইনার ব্র্যান্ড আছে যে আসলে এত সাস্টেনেবল না, বাট সাস্টেনেবিলিটি হচ্ছে একটা প্রসেস। ইটস নট যে সব কিছু হ্যাজ টু বি কমপ্লিটলি গ্রিন ওভারনাইট। না, ইট ইজ সেটা এ হবেই না। গ্র্যাজুয়াল প্রসেস, অ্যান্ড ইট ইজ the willingness to do things in a more efficient way for the environment. So আমরা আশা করি we try to promote slow fashion brands, we try to promote thrifting brands, upcycle brands. And একটা মজার জিনিস হচ্ছে বাংলাদেশে most brands কিন্তু highly sustainable, because most of the brands of Bangladesh upcycle fabricটা নিয়েই কাপড় বানাচ্ছে, because they're using leftover fabrics, যেটার জন্য there is no new demand. So সুতার ডিমান্ডটা ক্রিয়েট হচ্ছে না, কটনের ডিমান্ডটা ক্রিয়েট হচ্ছে না। সো এটার জন্য there is no new demand being created, and that is the most sustainable means. গতবারের কথা বললেন যে গতবারে অনেকগুলো কাজ আপনারা করেছেন সাস্টেনেবল করার জন্য পুরো ইভেন্টটাকে। এইবার কিছু বলবেন যে এইবারের একটু হাইলাইটেড কিছু বিষয় যেগুলোকে আসলে সাস্টেনেবল করবে, মানে গতবারের মতো বা তার থেকে বেশি কিছু? রাইট। সো এবার একটা মজার কথা বলতে পারি, আমরা while we are sustainable আমরা প্লাস্টিক ইউজটা অ্যালাউ করি না, বাট উই বিলিভ দ্যাট একটা গরমের দিনে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল টু স্টে হাইড্রেটেড। সো আমরা ওখানে প্লাস্টিক বটলস উই ডু গিভ আউট টু দি কনজিউমার্স টু ড্রিঙ্ক, অ্যান্ড ওই সেম প্লাস্টিক বটলসটা আমরা কালেক্ট করি,
at the spot, and এই প্লাস্টিক বটলসটা আমরা কালেক্ট করে দিস টাইম আমরা একটা প্রজেক্ট কোলাবোরেশন করছি যে এই প্লাস্টিক বটলসটাই নিয়ে আমরা এটাকে প্যালেট ফর্মে কনভার্ট করে এটাকে আপসাইকেল করে একটা প্রোডাক্ট ক্রিয়েট করা হবে। সো দিস উইল বি সামথিং উই উইল take from the recycled product, convert it to a new product such as একটা গাছের একটা pot হইতে পারে like the one behind you. um, it can be like that, and that we will have to show to people যে এই প্রোডাক্টটা নিয়ে we were able to create something back to this. এছাড়া আর কি কোনো উদ্যোগ আছে নাকি, ইনিশিয়েটিভ আর কিছু আছে নাকি? আমাদের if you look at a lot of the brands we have এখানে আমাদের shifting edge brands আছে marketplace-এও আমাদের এখানে we have some brands that are more focused on thrifting and upcycling, and আমাদের অনেকগুলি ব্র্যান্ড আছে যারা ফোকাসটা দিচ্ছে on more recyclability of products as well। যেমন আমি আমার নিজের ব্র্যান্ড নিয়ে বলতে পারি, আমার নিজের ব্র্যান্ডটা আমি যতটুকু সম্ভব হয় আমি অর্গানিক কটনটা ইউজ করি, যেখানে ওয়াটার ইউজেসটা খুব কম, পেস্টিসাইড ইউজেসটা খুব কম, and that not only saves water but also without using pesticide, you know, যে fertile land আছে it protects that as well as the ecosystem। এটা ছাড়া আমাদের একটা ডিজাইন ল্যাব আছে আরকাতে, ওইটাতে আমরা যে শপিং ব্যাগসটা ইউজ করি ওইটা হচ্ছে প্লাস্টিক না ইউজ করে আমরা 100% বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালসটা ইউজ করি, যেটা মাটির নিচে দিলে 3 মাসে it disappears। আর এমনি যেসব ডিজাইনাররা অংশ নিচ্ছেন আমি তাদের একটা পয়েন্ট আমি অ্যাড করব। আমাদের ইভেন এবার যে ব্যানার্সটা ইউজ করছি আমরা নতুন ফ্যাব্রিকও নিচ্ছি না ব্যানার্সের জন্য। আমাদের গত গত বছর যা যা ব্যানার ছিল ওটা আমরা মোটা ফ্যাব্রিকে করলাম, ওটাই আমরা উল্টা দিকে প্রিন্ট করে আবার রিইউজ করছি। সো দিস টাইম আওয়ার নিউ ব্যানার ডিমান্ড ইজ 0। আরেকটা জিনিস একটু জানতে চাই যে ভবিষ্যতে অন্যান্য ডিজাইনাররাও তো হয়তো আগ্রহী হবে। তো এই আরকা ফ্যাশন উইকে আসলে জয়েন করার ক্রাইটেরিয়া কি, কিভাবে একজন ডিজাইনার জয়েন করতে পারেন কিংবা একটা ব্র্যান্ড জয়েন করতে পারে? রাইট, সো আরকা ফ্যাশন উইকের মটো তো হচ্ছে ডেমোক্রেটাইজিং ফ্যাশন। সো আমরা খুবই একটা ট্রান্সপারেন্ট অ্যান্ড ওপেন প্রসেস ফলো করি। আমাদের ইভেন্টের 1 থেকে 3 মাস আগে একটা ওপেন কল যায় যেখানে এনি ডিজাইনার এনি ব্র্যান্ড ক্যান অ্যাপ্লাই, দের ইজ নো লিমিটেশন হোয়াটসোএভার। ওনারা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশনের পর আমাদের একটা কিউরেশন বোর্ড থাকে, এখানে 4টা 5টা ডাইভার্স ব্যাকগ্রাউন্ডসের ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে একটা প্যানেল থাকে that has the right experience and knowledge to go through all of the applicants and then make these decisions যে কাদেরকে shortlist করা হবে and who will be invited to showcase this year at Arka Fashion Week. So এবারও আমাদের 5 wonderful people ছিল প্যানেলের মধ্যে। এখানে we had people like Azra Mahmood, we had people like Noshin Kher, we had people like Mehruz Monir. So we had a very nice curation board who had the right experience to make these calls. এবার কতজন ডিজাইনার এবং ব্র্যান্ড অংশ নিচ্ছে? এবার আমাদের we have around 24 designers I believe showcasing the runway, plus আমাদের more than 80 people brands are partaking in our marketplace as well. আরকা যেহেতু ভাবছে যে এটাকে আসলে একটা গ্লোবাল ইভেন্টে পরিণত করার একটা পরিকল্পনা আরকার আছে এবং ওইভাবে ভাবছে এবং ওইভাবে একটা ভিত তৈরি করার চেষ্টাও করছে, সেই হিসেবে আমরা কি ভবিষ্যতে এইখানে কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস বা ইন্টারন্যাশনাল ডিজাইনারদেরকে দেখতে পাবো? I hope that আমরা in the upcoming seasons আমরা sort of a emerging designer exchange করতে পারি। So we want to collaborate and invite other fashion weeks আমাদের regionally globally বলেন to have emerging designer exchanges। So আমরা কিভাবে আমাদের একটা খুবই emerging একটা ডিজাইনারকে or even একটা মডেলকে আমরা কিভাবে সেন্ড করতে পারি to Colombo Fashion Week or New York Fashion Week or London Fashion Week, and how can we bring some of their designers and maybe even some model to Bangladesh? So this exchange of culture and ideas will eventually help us progress. মানে ইট সাউন্ডস গুড বিকজ ইট ইজ নট আ ওয়ান ওয়ে ট্রাফিক, মানে ইউ আর থিঙ্কিং যে তারাও আসবে আমরাও যাব। Yes. Because they can benefit from learning from our unique culture, because ওরা তো এটা দেখে নাই কখনো, so ওরা আমাদের থেকে অনেক কিছু শিখতে পারবে and আমরাও অবশ্যই ওনাদের থেকে অনেক কিছু শিখতে পারবো। এই ফ্যাশন নিয়ে বা ফ্যাশন উইককে কেন্দ্র করে বা সারা বছরের বিভিন্ন কার্যক্রমে
কি ধরেন রেসিডেন্সি প্রোগ্রাম বা অন্যান্য ওয়ার্কশপ ইত্যাদি এইগুলো নিয়ে ভাবছেন কিনা? এটা নিয়ে আমার চিন্তা হলো, অ্যান্ড আশা করি মেবি মেবি নেক্সট সিজন আর মেবি দ্য সিজন আফটার দ্যাট, মেবি সাইফার ভাই আমরাই একসাথে এই কাজটা শুরু করতে পারি আরকার জন্য। দ্যাট উইল বি এ গুড ইনিশিয়েটিভ, বিকজ আসলে এই স্কিল বিল্ডিং জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ আমরা অনেক সময় এই ভোকেশনাল স্কিলস, আর ইভেন বাংলাদেশে আমি দেখি প্যাটার্ন মেকিং স্কিলস আর সাম সর্ট অফ ভেরি টেকনিক্যাল স্কিল যেটা খুব ইম্পর্টেন্ট ফর ডিজাইনিং, এটা মিসিং থাকে অনেক সময়। সো হাউ ক্যান উই গেট দি এক্সপার্টস টু হেল্প ট্রেন দি ইয়াঙ্গার ডিজাইনার্স যাদের কাছে কনসেপচুয়াল নলেজেস, আমি বলবো আমাদের ইয়াং ডিজাইনার যারা আরকাতে আছে, ইটস ফ্যান্টাস্টিক, বাট মেবি উই ক্যান অলসো হেল্প with the experienced designers of Bangladesh, the legends. How can they help our young uh, grow up and develop as well? So we invite all of our senior designers of Bangladesh, যারা বাংলাদেশকে ফ্যাশন ইন্ডাস্ট্রিকে অ্যাকচুয়ালি ডেভেলপ করলো, প্লিজ পার্টেক উইথ আস, কোলাবোরেট উইথ আস, বিকজ একসাথেই these senior designers have an opportunity to train and build up the next generation of Bangladeshi fashion and designers. আরকা নিয়ে অনেকক্ষণ আমি প্রশ্ন করছিলাম, বাট আরকার বাইরে যদি একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি একভাবে চলছে, অনেক দিন ধরে একটা গতানুগতিক ভাবে চলে আসছে, এবং এই আপনি এমনিতেই আপনার আরেকটা অন্য ব্যাকগ্রাউন্ড আছে যেটা ফ্যাশনের সাথে রিলেটেড, কিন্তু ওইটার সাথে এইটার আবার অনেক তফাৎ। তো আপনি যখন এইটাকে দেখলেন তখন আপনার কি ধারণা হলো, এবং সেইখান সেটা আপনাকে কি এক্সপিরিয়েন্স দিল, কিংবা কি কিভাবে এডুকেট করলো যে এই আমাদের গতানুগতিক ফ্যাশন ইন্ডাস্ট্রি? তো আমি যদি প্রশ্নটা ঠিকভাবে বুঝলাম, আমার তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, যারা শুনতেছে মেবি ওরা আমাকে চিনে না, ইন গার্মেন্ট ইন্ডাস্ট্রি। সো জি, আই থিঙ্ক প্রশ্ন ছিল গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে এসে ফ্যাশন ইন্ডাস্ট্রি যখন ঢুকলাম, হোয়াট ওয়াজ দি অবজারভেশনস এন্ড লার্নিংস, জি। রাইট? সো অ্যাকচুয়ালি ফ্যাশন ইন্ডাস্ট্রি হচ্ছে, আই উড সে, একটা ফরওয়ার্ড লিঙ্কেজ অফ দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি। অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি হচ্ছে খুব একটা কনসলিডেটেড একটা মার্কেট এট দ্য মোমেন্ট, খুব ম্যাচিওর একটা মার্কেট, যেখানে হাই কম্পিটিশনটা আছে, অ্যান্ড ইট ইজ ভেরি ম্যাচিওর, অ্যান্ড বলা যায় লট অফ ইনোভেশন হ্যাজ অলরেডি টেকেন প্লেস। বাট ফ্যাশন ইন্ডাস্ট্রিটা আমি বলবো ইটস ভেরি ভেরি ইয়াং, মানে ইট ইজ ফুল অফ নিউ অপরচুনিটিস, ইটস আ নিউ বিগিনিং। এখন আমি বলবো বাংলাদেশে যেমন রিটেল মার্কেটটা আছে, ইট ইজ অলমোস্ট লাইক আ গোল্ড রাশ, বিকজ এখনো ওই ম্যাচুরিটিটা চলে আসে নাই। অ্যান্ড আমাদের যেভাবে রিস্ট্রিকটিভ একটা পলিসি আছে বাংলাদেশে, এখনো ইন্টারন্যাশনাল বড় বড় ব্র্যান্ড বাংলাদেশে ঢুকে নেই। জাস্ট রিসেন্টলি লিভাইস ঢুকেছে, অ্যাডিডাস ঢুকেছে, এখানে অনেক লিমিটেশন আছে। যেমন লিভাইসে আই বিলিভ মোস্ট অফ দ্য ক্লোদিং ইজ ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া, ইভেন দো বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সাপ্লায়ার্স অফ লিভাইস, আমাদের মেড ইন বাংলাদেশ ইজ নট সোল্ড ইন বাংলাদেশ। না, দিস পলিসি উইল ইভেন্চুয়ালি চেঞ্জ, অ্যান্ড তখন যখন চেঞ্জ হবে, দ্য রিস্ক বিকামস দ্যাট আমাদের যদি নিজের রিটেল অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিটা ডেভেলপ না হয়, তখন আমাদের যারা বিগ মাল্টিন্যাশনাল রিটেলার্স আছে ওরা এসে ডমিনেট করে ফেলবে, অ্যান্ড ওয়েন দে ডমিনেট, দে উইল ব্রিং দেয়ার ডিজাইন অ্যান্ড দেয়ার কালচার টু বাংলাদেশ, অ্যান্ড আমাদের আইডেন্টিটি তখন থাকবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের কয়েকটা রিটেলাররা বড় হোক, অ্যান্ড দেন উই ক্যান কিপ দোজ কনসেপ্টস অফ ফ্যাশন এজ ওয়েল, বাট আমাদের আইডেন্টিটিটা যেমন আমরা না হারি। এর জন্য আপনার কোনো সাজেশনস বা অ্যাডভাইস আছে কিনা, বিকজ ইউ ইউ নো দি ইন্টারন্যাশনাল মার্কেট? I think the main thing is that আমাদের যারা young entrepreneurs, designers, brands, they need opportunities. They need opportunities, they need financing, because they have the skill set, they have the knowledge, they have the creativity. ওদের ল্যাকিংটা হচ্ছে ক্যাপিটাল, ওদের ল্যাকিংটা হচ্ছে the ability to take high risk. Because এখন যারা যারা বড় বড় রিটেলার আছে, they are, a lot of them are coming from big garments. So, they don't have to worry about any P&L. ওদের 10 বছর প্ল্যান থাকে যে 10 years এর, they're able to sacrifice for the value growth and acquisition for the long run. So a young retailer brand এটা পায় না, and oftentimes they are more creative, more innovative than the big brands, but they don't get the opportunity to scale and expand fast. So এখানে number one, we need good financing options, and number two, if I just look at India as an example as well, a lot of designers and brands in India get picked up by some big conglomerates that back them and help them become global. So why is it যে বাংলাদেশে আমাদের কয়টা খুব ভালো অ্যামেজিং বড় বড় ডিজাইনার আছে, but they are not backed by any big company or any big entrepreneur to take them global. So maybe we need some of these people to take a first step as well and try to push for the fashion industry in Bangladesh. বাইরের অন্য দেশগুলোতে যেটা হয় যে রেডিমেড গার্মেন্টস
যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং লোকাল ফ্যাশন ইন্ডাস্ট্রি, তার মধ্যে একটা ব্রিজ থাকে। কিন্তু আমাদের এখানে একটা মিসিং লিঙ্ক। এইটা যেহেতু আপনি দুটো দেখছেন, প্যারালালি দেখছেন, আহ, এই মিসিং লিঙ্কটা কিভাবে এই করা, মানে জোড়া লাগানো যায় বা লিঙ্কটা খোঁজা যায়, কি করা যায় সেক্ষেত্রে? আবার একটু ডিফাইন করেন মিসিং লিঙ্কটা বলতে গেলে। মানে দুটোর মধ্যে, মানে একটা ফ্যাশন ইন্ডাস্ট্রি নিজেদের মতন করে তৈরি হয়েছে হয়েছে চলছে এক ধরনের, একভাবে চলছে। গার্মেন্ট ইন্ডাস্ট্রি তার মতো করেই চলছে, কিন্তু দুটোর মধ্যে কোনো মানে ইয়ে নেই আর কি, কি বলবো, ব্রিজ নেই বা মেলবন্ধন নেই। রাইট। সো আমার তো ব্যাকগ্রাউন্ড গার্মেন্টস, 8 বছর গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে। সো ওখান থেকে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসতে ডেফিনেটলি দের ইজ এ বিগ গ্যাপ। যেমন আমি বলবো নলেজে ইউজ একটা গ্যাপ আছে। গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা ইজ ভেরি হাই অন টেকনিক্যাল নলেজ অ্যাবাউট সাস্টেনেবিলিটি ফ্যাক্টরস, লেবার প্র্যাকটিসেস, কমপ্লায়েন্স। বাংলাদেশ আসলে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট হাইলি সার্টিফাইড গ্রিন লিড ফ্যাক্টরিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের নলেজ অ্যাবাউট সাস্টেনেবিলিটি, ওয়াটার ইউজেজ, এনার্জি কনজাম্পশন, মানে ইটস অ্যামেজিং। We have one of the best safest factories in the world. So আমি যেহেতু গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে, আমি বলতে পারবো যে আমার যে কাপড় হচ্ছে, আমি ব্র্যান্ড থেকে আর কাঁঠাল ব্র্যান্ড থেকে, আমি বলতে পারবো যে আমার কাপড়ের পিছনে কত কিলোওয়াট ইলেকট্রিসিটি ইউজ করা হলো, কত পানি ইউজ করা হলো, ওয়াশিং এর মধ্যে, ডাইং এর মধ্যে, কটনের, এক্সেপ্ট দ্য কটন যেটা আমরা কিনি, সুতার মধ্যে। উই ক্যান গিভ দিস এন্টায়ার ট্রেসেবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি, মানে এক্সপোজার ওপেননেসটা আমরা দিতে পারি, ট্রান্সপারেন্সিটা। সো এটা আই থিঙ্ক এখনো ফ্যাশন ইন্ডাস্ট্রি লোকালি আমাদের এখানে আসে নাই। অনেক সময় গার্মেন্ট কোম্পানি যেটা এক্সপোর্ট করছে একটা ফ্যাব্রিক স্ট্যান্ডার্ডে, এটা অনেক সময় নিজের রিটেলে যখন দিচ্ছে এটা দেওয়া হচ্ছে না, বিকজ দে আর থিঙ্কিং দ্যাট দিস ডিম্যান্ড ইজ নট দেয়ার। সো আই থিঙ্ক ইটস টাইম যে আমরা আমাদের কনজিউমার্সকেও এডুকেট করি অ্যান্ড উই ব্রিং দ্যাট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টু আওয়ার লোকাল মার্কেটস ইজ ওয়েল। আপনার কি মনে হয় যে আমাদের লোকাল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা আছেন, যেসব ব্র্যান্ড গুলো আছে, তারা আমাদের যেসব টিজি যারা আছে, টার্গেট গ্রুপস, তাদেরকে কি প্রপারলি ক্যাটার করতে পারছে? যে ধরেন এখন একটা বড় অংশ হচ্ছে জেনজি, মিলেনিয়াল, এদের টেস্ট একরকম, তাদের মতো করে কি এরা কাজ করছে, নাকি তারা একেবারে সবার মতো করেই কাজ করছে, এবং যে ট্রেন্ডটা ধরেন 10 বছর আগে থেকে চলে আসছে ওরা সেইটাই এখন আবার ফলো করছে? কিন্তু জেনজিরা ওটা চাচ্ছে না, জেনজিরা অনেক বেশি গ্লোবাল, ওরা ওদের মতো করে পোশাক পরতে চায়, পেতে চায়। সেইটাকে ওদেরকে দিতে পারছে কিনা লোকাল ব্র্যান্ডস গুলো? রাইট। সো যারা ইয়াং ব্র্যান্ডস আছে, দে আর ভেরি ডিজাইন সেন্ট্রিক। ওরা লিড করে থ্রু ডিজাইন, ওরা ডিজাইন থেকে চিন্তা করে হাউ দে ক্যান গেট সেলস। বাট অনেক রিটেলার আছে, আই উড সে দে আর এত বড় বিজনেস থেকে আসে, অনেক সময় ডিজাইনাররা আসলে স্টিয়ারিং হুইলে থাকে না, অ্যাকাউন্টেন্টরা স্টিয়ারিং হুইলে থাকে। সো ওরা চেস করে যে আমি আজকে কি সেল পাবো, বাট আজকের সেলটা চেস করতে করতে ডিজাইনের কনসেপ্টটা আসলে লস্ট হয়ে যায়। অ্যান্ড আজকে যারা বড় বড় রিটেলার আছে, অনেক জন্য দে হ্যাভ বিকাম ইররেলেভেন্ট or not appropriate to our new culture. So I think এখানে একটা গ্যাপ আছে for these big retailers to try to make themselves more appropriate to our new culture, because Gen Z culture যেমন আছে, they're something totally different. They're a very globalist kind of a culture, and ওদেরকে টার্গেট করার জন্য you have to be much more culturally relevant, and এটা শুধু mass market কে টার্গেট করলে হবে না। So I think there is a big scope for the retailers to come back and target this new TG. And that is one of the reasons why Archive 2 successful Chilo, because we found this gap, we saw this vacuum, and we tried to fill this and give an opportunity where all of these people can converge together and find each other. আপনার আপনি বলেছেন, তারপরও আমি আরেকটু শুনতে চাই যে কমপ্লায়েন্সের কথা যখন বললেন, তো আমাদের লোকাল ফ্যাশন ইন্ডাস্ট্রি, লোকাল ব্র্যান্ড বা রিটেল ব্র্যান্ড গুলো যারা আছে, তাদেরকে মানে প্রপার কমপ্লায়েন্ট হওয়া উচিত কিনা যদি ওরা গ্লোবালি আপনার কম্পিট করতে চায়? তারপরে একটু রিপিট করবেন আবার। বলছি যে আমাদের যেসব লোকাল রিটেলার যারা আছে, তাদের জন্যই বলি যে তাদেরকে আরো আপনার এক্সপেরিয়েন্স কি বলে যে তাদের আরো বেশি কমপ্লায়েন্ট হওয়ার দরকার কিনা যদি তারা গ্লোবালি কম্পিট করতে চায়? রাইট। আই থিঙ্ক রিটেলার যারা আছে, লট অফ ওরা তো গার্মেন্ট থেকেই আসতেছে, সো দে নো হোয়াট দ্য কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড ইজ। এখন আই থিঙ্ক দেয়ার ল্যাকিং ইজ নট কমপ্লায়েন্স সাইডে, ওদের ল্যাকিং তো হচ্ছে যে ওনাদের ডিজাইন সাইডটাতে একটা ফ্ল আছে। সো বিকজ ওরা চেস করেছে মেইন স্ট্রিম প্রোডাক্টস, ওদের নিজের প্রোডাক্টসের যে অ্যাস্থেটিকটা যেটা লাগবে টু গো ইন্টারন্যাশনাল, এটা লস্ট হয়ে যাচ্ছে। বাট এটা একটু আইরনিক,
কিন্তু ওই গার্মেন্ট কোম্পানি বড় বড় রিটেলের জন্য ইন্টারন্যাশনালি প্রোডাক্টস বানাচ্ছে, যেটা ভেরি অ্যাপ্রোপ্রিয়েট এন্ড ভেরি রেলেভেন্ট। বাংলাদেশে যখন ডিজাইন করছে, সেল করছে, এটা মিসিং গ্যাপ হয়ে যায়। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম একটা গার্মেন্ট কোম্পানির দুটো আলাদা টিম থাকে, এটাকে বলে লোকাল ডিজাইন টিম, ইন্টারন্যাশনাল ডিজাইন টিম। তো আসলে তো উই লিভ ইন আ গ্লোবালিস্ট ওয়ার্ল্ড, ডিজাইন টিম তো একই থাকা উচিত, ওয়েদার ইটস লোকাল অর ওয়েদার ইটস ইন্টারন্যাশনাল। ফ্যাশন ইজ এ গ্লোবাল ফিনোমিনন। মানে এইখানেও আসলে এডুকেট করা অনেক বেশি প্রয়োজন মনে হচ্ছে। রাইট, রাইট। আই থিঙ্ক এই গ্যাপটা আসলে আই থিঙ্ক সেলফ এডুকেশন হবে, বিকজ যেহেতু এখন শিফটিং একটা ডেমোগ্রাফিক হচ্ছে, যারা না শিখে দে উইল বি লেফট বিহাইন্ড। তখন যে অ্যাকাউন্টেন্টটা স্টিয়ারিং হুইলে আছে, উনি নিজেই স্বীকার করবে যে দে হ্যাভ টু ইভলভ অ্যান্ড ডেভেলপ। আচ্ছা, আমরা অনেকক্ষণ কথা বলেছি। আমি মনে হয় যে আপনার অনেক সময়ও আমরা আমরা নিয়েছি তো। আজকে শেষ করতে চাই, কিন্তু আমি দুটো পজিটিভ নোটে শেষ করতে চাই। একটা হচ্ছে যে আমরা আরকা ফ্যাশন উইকের অনেক সাকসেস আমরা আহ, কামনা করছি, অনেক সফলতা কামনা করছি। আশা করি 13 থেকে 16 4 দিনের যে অনুষ্ঠান হবে, অনেক ইভেন্টস থাকবে এবং সেখানে অনেক হ্যাপেনিং থাকবে, অনেক ঘটনাবহুল 4টা দিন কাটবে এই শহরে, সবার জন্য, সব বয়সীদের জন্য অবশ্যই। এবং আমরা যেন ধরে না নিই যে এইটা একটা নির্দিষ্ট বয়সের, এটা নির্দিষ্ট এলাকার মানুষের জন্য, তা না। বাংলাদেশের এবং অবশ্যই ঢাকার যে কোনো ফ্যাশনেবল মানুষের জন্য আরকা ফ্যাশন উইক। হ্যাঁ, সেখানে যাওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে, সেগুলো সবাই মেনে অবশ্যই আরকা ফ্যাশন উইক উপভোগ করবে এবং এটা একটা সফল ইভেন্টে পরিণত হবে, যাতে করে পরবর্তী ইভেন্টগুলো এই সফলতার উপরে ভিত্তি করে যেতে পারে। এটা আমাদের আসলে শুভকামনা। আর একটা হচ্ছে যে আমরা আজকে ডিআইবির প্ল্যাটফর্ম থেকে আহ, যে আমরা কথা বলছি, ভবিষ্যতে নিশ্চয়ই ডিআইবি যেহেতু ডিজাইন ইন বাংলাদেশ এই এই লক্ষ্য নিয়ে এগোচ্ছে এবং আরকাও ঠিক একইভাবে এগোচ্ছে। আমরাও সাস্টেনেবিলিটির কথা বলছি, আরকাও সাস্টেনেবিলিটির কথা বলছে, আমরাও স্লো ফ্যাশনের কথা বলছি, আরকাও স্লো ফ্যাশনের কথা বলছে। তো আমাদের মধ্যে একটা চমৎকার কোলাবোরেশন হবে, এই আশা রেখে আজকে সাইন আপ করতে চাই। আসাদ, খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। ভাই, খুব ধন্যবাদ ফর হ্যাভিং মি, থ্যাংক ইউ।